অধ্যায় ২৪ স্লেজিং, বল টেম্পারিং এবং সেই সব অমর নক্ষত্রেরা। স্লেজিংয়ের কারণে ক্যারিয়ারে বহুবার আমি কাঠগড়ায় গাড়িয়েছি, গুনেছি জরিমানা। কিন্তু ওই ট্র্যাশ টকিং বা স্লেজিং নিয়ে আমার মনে বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই। সত্যি বলতে কি, আগ্রাসনই হল ক্রিকেটের আসল সৌন্দর্য। প্রতিপক্ষের চোখে চোখ রেখে একটু স্লেজিং না করলে এই খেলাটা বড়ই একঘেয়ে আর পাঞ্চে মনে হয়। তবে এই স্নায়ুযুদ্ধ কেবল ওই সবুজ গালিচার ২২ গজেই মানায়। মাঠের বাইরের স্লেজিং চরম অস্বাস্থ্যকর আর নোংরা। যৌবনের সেই উত্তাল দিনগুলোতে আমি স্লেজিংয়ের দারুণ ভক্ত ছিলাম। বয়সের সাথে সাথে এখন আমি অনেকটাই শান্ত হয়েছি, ব্যাপারটাকে ভিন্ন চোখে দেখি। তবে পাকিস্তান দলে এখনও এমন একদল ছোকরা আছে যাদের রক্ত টকবক করে ফোটে। একজন সাবেক সহতীর্থ হিসেবে আমার দায়িত্ব হল এই তরুণদের সীমার মধ্যে থেকে স্লেজিংয়ের ওই গুপ্তবিদ্যাটা শেখানো, যেন আম্পায়ার বা ম্যাচ রেফারির খাতায় নাম না ওঠে, অথচ প্রতিপক্ষের স্নায়ু ঠিকই ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্লেজিংয়ের শিকারে আমার সবচেয়ে পছন্দের ছিল গৌতম গম্ভীর আর শেন ওয়ার্ন। কারণটা সোজা, স্লেজিং করলে ওরাও ঠিক বারুদের মতো ফেটে পড়ত আর সমান তালে পাল্টা জবাব দিত। ওদের সাথে এই স্নায়ুযুদ্ধটা সবসময়ই রোমাঞ্চকর ছিল। পার্থের সেই আপেল কামড়। তবে ক্রিকেটের এই রণাঙ্গনে আমার কিছু চরম লজ্জাজনক মুহূর্তও আছে। অস্ট্রেলিয়ার সেই অভিশপ্ত সিরিজের কথা মনে আছে? আমি তখন প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছি, আর পার্থের পেস সহায়ক উইকেটে, যেখানে উপমহাদেশীয় দলগুলো সবসময়ই ধুকেছে, দলের অবস্থা তথৈব। জয়ের জন্য আমি তখন মরিয়া। বোলিংয়ের সামান্য একটু সুইংয়ের বড্ড দরকার ছিল। আর ঠিক তখনই কোটি কোটি টিভি দর্শকের সামনে আমি এমন এক কাণ্ড করে বসলাম, যা হয়তো আগে অনেকেই করেছে, কিন্তু কখনো লাইভ ক্যামেরায় ধরা পড়েনি। বলটাতে আমি আক্ষরিক অর্থে আপেলের মতো বড়সড় এক কামড় বসিয়ে দিলাম, যাতে বলটার আকৃতি নষ্ট হয়ে সুইং করতে বাধ্য হয়। দেখুন, সত্যি কথাটা হলো, সবাই বল টেম্পারিং করে, সবাই। আমি সির্ফ লুকোছাপা না করে কাজটা প্রকাশ্যে করে ফেলেছিলাম। আমি শুধু জিততে চেয়েছিলাম। নিজের ওই কাজের জন্য আমি আজও লজ্জিত, গভীরভাবে অনুতপ্ত। ক্রিকেটের এই ২২ গজে আবেগ থাকা ভালো, তবে ২০ বছরের ক্যারিয়ার শেষে এটা বুঝেছি যে আবেগের লাগাম ছেড়ে দেওয়ার চেয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে জানাই হলো আসল বীরত্ব। দ্য আইসম্যান এবং আমার হিরোরা। আমি কি কখনো কোনো প্রতিপক্ষকে দেখে ভয় পেয়েছি? না, ভয় ঠিক নয়, তবে একজন খেলোয়াড় ছিলেন যার উপস্থিতি আমাকে সবসময় একটু অদ্ভুত অস্বস্তিতে রাখত। তিনি তার চোখ দিয়েই সব কাজ সেরে ফেলতেন। স্টিভ ওয়া। তিনি যে কোনো খেলোয়াড়কে খোলা বইয়ের মতো পড়তে পারতেন। দল খাঁদের কিনারায় থাকলেও ওই লোকটা কখনো হাল ছাড়তেন না, একাই মাটি কামড়ে পড়ে থাকতেন। তাকে ডাকা হতো দ্য আইসম্যান। সর্বদা শীতল, স্থিরধীর। তিনি জানতেন ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, আর সেই অনুযায়ী নিখুঁতভাবে বোলার লেড়িয়ে দিতেন। মাঠে তিনি ছিলেন এক নিখুঁত সৈনিক। তার একমাত্র রণকৌশল ছিল যে কোনো মূল্যে জয় ছিনিয়ে নিয়ে আসা। মানুষ নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার নিজের সবচেয়ে বড় শত্রু। তবে এই কঠিন পথে কিংবদন্তিদের ছায়া খুব কাজে দেয়। লোকে বলে ইমরান খানের পর আমিই নাকি পাকিস্তানের সবচেয়ে বড় তারকা। এটা তাদের বিশাল মহানুভবতা যে মানুষটার মতো হওয়ার স্বপ্ন দেখে আমি বড় হয়েছি, তার সাথেই আমার তুলনা করা হয়। ইমরান খানের সেই পাঠানপনা, তার আগ্রাসী মেজাজ, যেটা তিনি রাজনীতিতেও নিয়ে গেছেন, অ্যাথলেটিক রান আপ, আর তার যে জেনুইন সুপারস্টারডম, এসব আমাকে পাগল করে রাখত। ইমরান যদি হন আমার হিরো, তাহলে ওয়াসিম আকরাম হলেন আমার মেন্টার। ওয়াসিম, মঈন খান, সাইদ আনোয়ার, ইঞ্জি ভাই, এই মানুষগুলো আমাকে ছোট ভাইয়ের মতো আগলে রেখেছিলেন। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু ছিল। ওয়াসিম ভাই মাঠে আমার আক্ষরিক রক্ত নিংড়ে নিতেন, আবার মাঠের বাইরে তিনি আমাকে নিয়ে শপিংয়ে যেতেন, পার্টি করতেন। তার কাছ থেকে শেখা সবচেয়ে বড় মন্ত্র হল, মাঠে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করো, কারণ লড়াই ছাড়া ক্রিকেটের কোনো অস্তিত্ব নেই। সাইদ আনোয়ার আমাকে শিখিয়েছিলেন নিজের মূল শক্তির জায়গা, পাওয়ার হিটিং, কখনো না ছাড়তে। সাথে ছিলেন ইউনেস খানের মতো পরিশ্রমী মানুষ, আর মঈন খানের মতো দারুণ এক উইংম্যান, যিনি দলের মনোবল তুঙ্গে রাখতে পারতেন। পাকিস্তানের বাইরে যদি কাউকে নিজের দলে চাইতে হয়, তাহলে তিনি হলেন ব্রায়ান লারা। লারার প্রতিভা, স্টাইল আর বাঁহাতি ওই আভিজাত্য এক কথায় ঈর্ষান্বিত। তবে আমাকে যদি আবার নতুন করে জন্ম নিতে বলা হয়, আমি ডানহাতি হতে চাইব। লারার ওই রাজকীয় স্ট্রোক প্লেন কাছে আমার শট সিলেকশন বড্ড গোয়ার,
লারা হলেন ক্রিকেটের এক মায়েস্ত্র, আর আমি স্রেফ একজন কসাই। আমার চোখে সর্বকালের সেরারা কোনো রাজনীতি বা ব্যক্তিগত ক্ষোভ ছোটাই এই তালিকা তৈরি করা হয়েছে। সর্বকালের সেরা পাকিস্তান একাদশ। ১ সাঈদ আনোয়ার, তার মতো ভয়ঙ্কর ওপেনার পাকিস্তান আর পায়নি, হয়তো পাবেও না। আগ্রাসী এবং মানসিকভাবে করাচিওয়ালাদের মতো ইস্পাত কঠিন। ২ আমির সোহেল, একজন সাহসী আর রুচিশীল খেলোয়াড়, ওপেন করতে সাহসের দরকার হয়। ৩ ইনজামামুল হক, দলের মেরুদণ্ড। ৪ মোহাম্মদ ইউসুফ, নিখুঁত টেকনিকের এক ক্লাসিক ব্যাটসম্যান। ৫ জাভেদ মিয়াঁদাদ, ধূর্ত এবং পরিস্থিতি বুঝতে পারার এক মাস্টার। ৬ ইমরান খান, অধিনায়ক, উপমহাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার এবং সেরা নেতা। ৭ শাহিদ আফ্রিদি, পাঠান এবং গেম চেঞ্জার। ৮ রাশিদ লতিফ, ঢাকা থেকে পেশোয়ারের মধ্যে জন্ম নেওয়া সবচেয়ে লড়াকু উইকেট কিপার। ৯ ওয়াসিম আকরাম, সুইংয়ের সুলতান, নতুন আর পুরনো উভয় বলেরই জাদুকর। ১০ ওয়াকার ইউনুস, ওয়াসিমের অপর প্রান্তে থাকা এক জ্বলন্ত বুলেট। ১১ শোয়েব আক্তার, ভয়ঙ্কর ক্ষিপ্র গতির এক ত্রাস যে বোলারকে দেখে ব্যাটসম্যানরা মায়ের কথা মনে করত। অধিনায়ক হিসেবে নিঃসন্দেহে ইমরান খান থাকবেন। সর্বকালের সেরা বিশ্ব একাদশ। ১ সাঈদ আনোয়ার, ২ শচীন টেন্ডুলকার, বিশ্বমানের কিংবদন্তি, আমি চাইব সে সব সময় ওপেন করুক। ৩ বিরাট কোহলি, পন্টিংয়ের মতো দারুণ কেউ থাকলেও ৩ নম্বরে কোহলিই আমার প্রথম পছন্দ। ৪ এবি ডিভিলিয়ার্স, আমার ধরনের ছেলে, সব ফরম্যাটেই দুর্দান্ত। ৫ ইনজামামুল হক। ৬ জ্যাক ক্যালিস, দুর্দান্ত অলরাউন্ডার আর ফিল্ডার। ৭ অ্যাডাম গিলক্রিস্ট, দারুণ কিপার, ব্যাটসম্যান আর ট্যাকটিশিয়ান। ৮ শাহিদ আফ্রিদি। ৯ ওয়াসিম আকরাম, অধিনায়ক। ১০ গ্লেন ম্যাকগ্রা, নতুন বলে ওর চেয়ে নিখুঁত কেউ নেই, সকালবেলায় ওর মুখোমুখি হওয়া ছিল একটা দুঃস্বপ্ন। ১১ শেন ওয়ান, যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জাদুকর। সর্বকালের সেরা পাক ভারত যৌথ একাদশ। ১ সাঈদ আনোয়ার, ২ বীরেন্দর সেহবাগ, সাঈদের সাথে ওর জুটিতে চরম আগ্রাসী একটা শুরু পাওয়া যাবে। ৩ বিরাট কোহলি, অসাধারণ গেম অ্যাওয়ারনেস। ৪ শচীন টেন্ডুলকার, মিডল অর্ডারের রাজা, বিশ্ব ক্রিকেটেরই রাজা। ৫ ইনজামামুল হক, মিডল অর্ডারের চাপ সামলানোর মাস্টার। ৬ ইমরান খান, জন্মগত নেতা। ৭ এমএস ধোনি, হিটার, ফিনিশার, কিপার এবং সৈনিক। ৮ ওয়াসিম আকরাম, ৯ শোয়েব আক্তার, ১০ ওয়াকার ইউনুস, ১১ অনিল কুম্বলে, মিস্টার লাইন অ্যান্ড লেংথ, জন্মগত উইকেট শিকারী। হারিয়ে যাওয়া তারকারা। পাকিস্তান ক্রিকেটের এই দীর্ঘ যাত্রায় আমি অনেক প্রতিভাকে চোখের সামনে শুকিয়ে মরতে দেখেছি। পেশোয়ারের ডানহাতি পেসার নাদিম ইকবাল, প্রথম শ্রেণীর ৮০ ম্যাচে ২৫৮ উইকেট আর ৩.০৪ ইকোনমি থাকার পরও বেচারা মূল মঞ্চে সুযোগ পায়নি। জাভেদ কাদিরের মতো শক্ত উইকেট কিপার ব্যাটসম্যান রাশিদ লতিফের সাথে প্রতিযোগিতায় হেরে গেছে। নাইরোবিতে আমার রুমমেট শাদাব কবিরের মতো বাঁহাতি প্রতিভাও টিকে থাকতে পারেনি। তবে এসবে কিচ্ছু যায় আসে না, আপনি বারবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার তাকদীর বা ভাগ্য তো ওপরওয়ালা আগে থেকেই লিখে রেখেছেন। অধ্যায় ২৫ কল্পনার ক্যানভাস, ইস্পাতের শরীর এবং বিবর্তনের স্রোত। ক্রিকেটের এই ২২ গজের লোহময়ী মঞ্চে এমন কিছু ফাস্ট বোলার আছে যারা আমার স্নায়ুতে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোজ। নতুন বল হাতে এরা একজন আস্ত অ্যাসাসিন বা গুপ্তঘাতক। বলের সাথে তাদের যেন এক অদ্ভুত রোম্যান্টিক অথচ ভয়ঙ্কর বোঝাপড়া ছিল। তারা বলকে দিয়ে কথা বলাতে পারত, গাইতে পারত, এমনকি প্রতিপক্ষকে রক্তাক্তও করতে পারত। বয়স তখন কম ছিল, তাই হয়তো এই পেস দানবদের প্রতি ভয়টা একটু বেশি জাঁকিয়ে বসত। আজ বুটজোড়া তুলে রাখার পরও তাদের মুখোমুখি হওয়ার কথা ভেবলে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এরা আমার কাছে চিরকালের বগিম্যান বা জুজু হয়েই থাকবে। মাইন্ড গেম। ওয়াসিমের গোপন মন্ত্র। তবে এই ভয়কে জয় করার একটা গোপন হাতিয়ার আছে, ভিজুয়ালাইজেশন বা কল্পনার ক্যানভাসে ছবি আঁকা। স্কুল জীবনে নিজের অজান্তেই এই টোটকা শুরু করেছিলাম, কিন্তু এই জাদুকরী বিদ্যায় আমাকে পুরোপুরি দীক্ষিত করেছিলেন ওয়াসিম আকরাম। আমার কেরিয়ারের শুরুতে আর তাঁর কেরিয়ারের গোধূলি লগ্নে তিনি আমাকে এই স্নায়ুযুদ্ধের দীক্ষা দিয়েছিলেন।
নিয়মটা সোজা। বড় ম্যাচের আগের রাতে, ঘুমের দেশে তলিয়ে যাওয়ার ঠিক আগে, পুরো ম্যাচটা নিজের মাথার ভেতর খেলে ফেলা। নিখুঁত আর রোমহর্ষক ডিটেলে নিজেকে কল্পনা করুন। বুটের ফিতে বাঁধছেন, প্যাড পরছেন, গ্লাভস আর হেলমেট ঠিক করছেন, পেশিগুলো আলগা করছেন, আর তারপর বুক চিতিয়ে স্টেডিয়ামে ঢুকছেন। প্রথম বলটা কিভাবে খেলবেন সেটা মাথার ভেতর ছকে ফেলা। ঠেকাবেন নাকি সপাটে হাঁকাবেন? যদিও প্রথম বলে বন্য শট খেলাটা চরম বোকামি যদি আপনি খুব মরিয়া হন অথবা আপনি একজন পাঠান হন। মাথার ভেতর পুরো ম্যাচটা খেলুন। স্ট্রোক প্লে, ডিফেন্স, আগ্রাসন, রানিং বিটুইন দ্য উইকেট, সব। ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত এই ঘোরের মধ্যে থাকুন। আমি কেরিয়ারের বেশ কিছু বড় ম্যাচের আগে এটা করেছিলাম এবং ম্যাজিকের মতো ফল পেয়েছিলাম। কিন্তু আমার সবচেয়ে বড় শত্রু হলো আমার খামখেয়ালিপনা। আমি এটা নিয়মিত করিনি। হয়তো এই অভ্যেসটা ধরে রাখলে আমি আরও নিখুঁত এক খেলোয়াড় হতে পারতাম। ঘাতক ফাঁদ, অতি আত্মবিশ্বাস। মাঠে আসল অস্ত্র কি জানেন? আত্মবিশ্বাস। স্তূপ স্তূপ আত্মবিশ্বাস। আমার ভেতরে এই বস্তুটা হয়তো একটু বেশিই ছিল। কিন্তু আত্মবিশ্বাসের একটা অন্ধকার দিক আছে। অতি আত্মবিশ্বাস, এটা এক নীরব ঘাতক। ধরুন আপনি ক্রিজে আছেন, চাপ টের পাচ্ছেন কিন্তু পাত্তা দিচ্ছেন না। ভাবছেন আপনি নিজের উপর দারুণ বিশ্বাস রাখছেন, কিন্তু আসলে আপনি আপনার ফোকাস হারিয়েছেন। বোলারকে দেখে আপনার মনে হচ্ছে সে নস্যি। গতবার আপনি তাকে পাড়ার বোলারের মতো পিটিয়েছেন। অতীতের অহংকারে অন্ধ হয়ে আপনি বর্তমানের বিপদটা টেরই পেলেন না, আর চোখের পলকে আপনার স্টাম্প পড়ে গেল। ওভাল কনফিডেন্স ঠিক এভাবেই খুন করে। ওয়ানডে সংকট এবং ক্রিকেটের বিবর্তন। পাকিস্তান দলের একটা অদ্ভুত সংকট আছে। আমরা হয়তো চরম ডিফেন্সিভ হতে পারি টেস্টের মতো, অথবা চরম আক্রমণাত্মক হয়ে লণ্ডভণ্ড করতে পারি টি-20-র মতো, কিন্তু এই দুয়ের মাঝখানের ব্যালেন্সটা, অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে আমরা ধুঁকছি। আমরা ইনিংসের গতি বুঝতে পারি না, মেজাজ ধরে রাখতে পারি না, সুইচ অন সুইচ অফ এই গিয়ার বদলানোর কাজটা আমাদের দিয়ে হয় না। আমরা ঠিকঠাক ফিনিশও করতে পারি না। এটাই আমাদের ওয়ানডে গ্যাপ। তাছাড়া আমরা এখন খুব একটা ওয়ানডে খেলছিও না। ক্রিকেট নিরন্তর বদলাচ্ছে। টি-20 এক চরম রোমাঞ্চ নিয়ে এসেছে। প্রথাগত ক্রিকেট বোদ্ধারা এটা কি বাণিজ্যিকীকরণ বলে ঘৃণা করতে পারেন, কিন্তু বিবর্তন তো অনিবার্য। টেস্ট ম্যাচের ফলাফল হয়তো তৃতীয় দিনেই বলে দেওয়া যায়, কিন্তু টি-20-তে শেষ বলটি হওয়ার আগ পর্যন্ত কেউ জানে না কে জিতবে। এটাই এই ফরম্যাটের আসল থ্রিল। এটা মনে করুন সিনেমার মতো। পুরনো সাদা কালো আমেজ হয়তো ক্লাসিক, কিন্তু তাই বলে কি আপনি আধুনিক প্রযুক্তির গ্রিন স্ক্রিন আর সিজিআই ব্যবহার করবেন না? ক্রিকেটও ঠিক সেইভাবেই আধুনিক হচ্ছে। স্পার্টান লাইফস্টাইল, ইস্পাতের শরীর। তবে ফরম্যাট যেটাই হোক, শরীরটাকে ইস্পাত কঠিন রাখতে হবে। এই চরম সত্যটা আমি জীবনের কঠিনতম পাঠ থেকে শিখেছি। আমি শারীরিকভাবে সবসময় বেশ শক্তিশালী ছিলাম, কিন্তু 40-এর কোঠা পেরোনোর পর শরীরকে আর হেলাফেলার করার সুযোগ নেই। আপার বডি, লোয়ার বডি, কার্ডিও, কোর সব মিলিয়ে আমি আমার রুটিন সাজাই, নইলে একঘেয়েমিতে ভুগে মরব। সারাক্ষণ ট্রাভেল করতে হলেও আমার কিট ব্যাগ আর জিমের সরঞ্জাম সব সময় সাথেই থাকে। অন্য খেলোয়াড়রা জিমে যা করতে 1 ঘন্টা লাগায়, আমি সেটা 35 মিনিটেই শেষ করে ফেলি। শরীর খুব বেশি ক্লান্ত হলে আমি সাঁতার কাটি, এটা আমাকে রিল্যাক্স করে। খাবারের ব্যাপারে আমি এখন একনিষ্ঠ সন্ন্যাসী। একসময় আমি গোগ্রাসে সব খেতাম, কিন্তু এখন রুটি আর ভাত থেকে শত হাত দূরে থাকি। এমনকি আমি শুধু কাঁটা চামচ দিয়েই খাই। অন্য সুপারস্টার্সদের মতো আমার গলফ খেলার শখ নেই, স্কি রিসোর্ট বা বিচ ভ্যাকেশনে যাওয়ারও কোনো বিলাসী স্বপ্ন নেই। আমার ভ্যাকেশন আমার ঘর, আমার স্ত্রী আর আমার মেয়েরা, নিজের পরিবার, এটাই আমার পরম শান্তির জায়গা। অধ্যায় 26, পাকিস্তানকে ঠকানোর রাজনীতি। আত্মবিশ্বাসের মূলনীতি নিয়ে আমার অবস্থান একেবারে কাচের মতো স্বচ্ছ। নিজের ওপর যদি বিশ্বাসী না থাকে, তবে আপনার ঝুলিতে আসলে কিচ্ছু নেই। আর ঠিক এই জায়গাতেই পাকিস্তান ক্রিকেট দল তাদের সেই পুরনো বারুদ্ধাসা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে। আর এর পুরো কৃতিত্বটাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। চরম আক্ষেপের সাথে হলেও রূঢ় বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমাকে এই মূল্যায়নটাই করতে হচ্ছে। প্রথমত, আমার মনে হয় না
পিসিবির অন্দরমহলে এমন একজনও যোগ্য মানুষ আছেন, তা তিনি পুরুষ হন বা নারী, যিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টেবিলের সামনে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে তর্ক করতে পারেন। এর কারণ একটাই, পিসিবির নিজস্ব কোনো আত্মবিশ্বাস নেই কোনো মাস্টার প্ল্যান, আর যেখানে কোনো সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট নেই, সেখানে পাকিস্তান ক্রিকেটের জন্য কোনো সুদূরপ্রসারী বা উচ্চাভিলাষী লক্ষ্য থাকার তো প্রশ্নই ওঠে না। পিসিবির এই দৈন্যদশা অবশ্য পাকিস্তানের অন্যান্য প্রতিষ্ঠানের থেকে খুব একটা আলাদা নয়। এই সংস্থায় পেশাদার মানুষের বড্ড অভাব। এর বদলে সেখানে ঘাপটি মেরে বসে আছে কিছু অদূরদর্শী আমলা, যাদের একমাত্র লক্ষ্য হল নিজেদের গদি আর চামড়া বাঁচানো। এমন নয় যে তারা কাজ করে না, কিন্তু সেই কাজটা কি আদৌ পাকিস্তান ক্রিকেটের কোনো উপকারে আসছে? এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হল বিগ থ্রি বা ৩ মোড়লের বিতর্ক, যেখানে বিশ্ব ক্রিকেটের সংস্কার বিতর্কে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর ভারতের সেই একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করতে গিয়ে পাকিস্তান আক্ষরিক অর্থেই একঘরে হয়ে পড়েছিল। এটা ঠিক যে বিগ থ্রি সিস্টেমটাই এখন ক্রিকেটের ধ্রুব সত্য, কিন্তু সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে না পারার এই ব্যর্থতার গল্পটা স্রেফ পিসিবির অভ্যন্তরীণ পরিচালনার দুর্বলতাই নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও বেশ কিছু কালো অধ্যায়। লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর সেই ভয়াবহ হামলা, যা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের টুটি চেপে ধরেছিল, দলের ভেতরের অধিনায়কত্ব নিয়ে চরম নোংরা রাজনীতি, স্পট ফিক্সিংয়ের সেই কলঙ্কজনক অধ্যায় এবং আইসিসির সেই চরম হুমকি যে পিসিবি নিজেদের ঘর না গোছানো পর্যন্ত পাকিস্তান ক্রিকেটকে ৪-৫ বছরের জন্য পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে। এমন এক কোণঠাসা পরিস্থিতিতে ওই ৩ মোড়লের সাথে দর কষাকষি করাটা নিঃসন্দেহে এক রুদ্ধশ্বাস আর কঠিন যুদ্ধ ছিল, কিন্তু দিন শেষে এটা এই নির্মম সত্যটাই প্রমাণ করে যে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে আত্মবিশ্বাস এবং সাহসের বড্ড অভাব ছিল আমাদের। অধ্যায় ২৭, ইন্ডিয়া 2.0। কোনো ভনিতা নয়, খোলসা করেই বলি, ভারত আর পাকিস্তানের সম্পর্কটা এখন খাদের একদম কিনারায় এসে ঠেকেছে। দুই দেশের এই বৈরিতা যেন এক অন্তহীন স্নায়ুযুদ্ধ, যা প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে দুই পারের মানুষেরই। একদিকে লাইন অফ কন্ট্রোলে অবিরাম বুলেট আর বারুদের গন্ধ, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ আর ট্রোলদের বিষাক্ত সাইবার যুদ্ধ, সব মিলিয়ে এক দম বন্ধ করা পরিস্থিতি। আর এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে চলেছে দুই দেশেরই মূলধারার সংবাদ মাধ্যমগুলো। আমরা ২২ গজের ক্রিকেটকে সবসময় শান্তির দূত হিসেবেই দেখেছি। পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের অতীত সফরগুলো যারা দেখেছেন, তারা জানেন আমরা কিভাবে তাদের বুক ভরা ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছিলাম। সেই স্মৃতি ভারতীয় খেলোয়াড়রা হয়তো কোনো দিনও ভুলতে পারবে না। কিন্তু চরম আক্ষেপের বিষয় হল, কূটনীতি বা প্রক্সিওয়ারের কথা বাদই দিলাম, ভারত আমাদের সেই আন্তরিকতার প্রতিদানটুকুও দিতে ব্যর্থ হয়েছে। বালা ঠাকরের শিবসেনার মতো উগ্রপন্থীরা আমাদের দলের ওপর প্রকাশ্যে হুমকি দিয়ে এসেছে। হ্যাঁ, পাকিস্তানেও অনেক সমস্যা আছে, কিছু উন্মাদের বাস এখানেও আছে, কিন্তু আমাদের নির্বাচিত নেতারা অন্তত ভারতকে হাজার টুকরো করার প্রকাশ্য হুমকি দেন না। ভারতের বর্তমান রাজনীতির এই নতুন চেহারাটা আক্ষরিক অর্থেই রক্তহীন করা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাদের নেতারা যখন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার আস্ফালন করেন, তখন সেটা রীতিমতো ভীতিকর শোনায়। এর পাশাপাশি তাদের নিজেদের ভেতরের অবস্থাটা দেখুন। গোমাংস ইস্যুতে পিটিয়ে মারা, লাভ জিহাদের ধুয়ো তোলা, এমনকি পদ্মাবত বা বাজিরাও মাস্তানির মতো বলিউড সিনেমা নিয়ে উন্মত্ততা, এসব বর্বরতাকে তাদের কর্তা ব্যক্তিরা টু শব্দ করে না। একজন পাকিস্তানি হিসেবে আমি সব সময় আইসোলেশনিস্ট বা নিজের চরকায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি। আমি চাই আগে আমার নিজের দেশ ঠিক হোক, কিন্তু যখন আমি একজন ক্রিকেটার আর ভারতের ছড়ানো সেই বিদ্বেষের বিষবাষ্প যখন আমার দেশের দিকে ধেয়ে আসে, তখন আমাকে মুখ খুলতেই হয়। ২০১৬ সালের ভারত সফরের কথা মনে পড়লে আজও আমার স্নায়ুতে টান পড়ে। রাজনৈতিকভাবে সেটা ছিল এক চরম বারুদ ঠাসা সময়। নওয়াজ শরীফ আর নরেন্দ্র মোদীর স্নায়ুযুদ্ধের কারণে আমাদের সফরটাই ছিল চরম নিরাপত্তাহীনতার মুখে।
নিরাপত্তার সবুজ সংকেত পাওয়ার জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দিনের পর দিন আক্ষরিক অর্থেই অবরুদ্ধ হয়ে বসেছিলাম আমরা। বাইরের দুনিয়ার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন, এক চরম মানসিক দমবন্ধ করা অবস্থা, যাকে বলে কেবিন ফিভার। আর দেশেও তখন রব উঠেছে এই সফরে আমাদের না যাওয়ার। শেষমেশ যখন ভারতে পা রাখলাম, তখন আমি এমন এক মন্তব্য করে বসলাম যা রীতিমতো বোমার মতো ফাটল। সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে পুরো ভারতের মধ্যে কেবল একজন রাজনৈতিকই আমার পাশে দাঁড়িয়েছিলেন, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একটি ম্যাচের পর আমাকে একপাশে ডেকে অভয় দিয়েছিলেন। এই সব কিছুর মাঝে একটা অদৃষ্ট দেওল আছে, যা ভারতের মানুষের সুষ্ঠু চিন্তাকে অবরুদ্ধ করে রেখেছে, আর তা হল ভারতীয় সংবাদ মাধ্যম। আমি বলছি না সবাই খারাপ, বেশ কয়েকজন দুর্দান্ত লেখক আর ধারাভাষ্যকার সেখানে আছেন, কিন্তু পাকিস্তানি মিডিয়াতেও সমস্যা আছে, এটাও সত্যি। তবে ভারতীয় টিভি চ্যানেলগুলোর দিকে তাকালে মনে হয় ওগুলো কোনো নিউজ চ্যানেল নয়, রীতিমতো মুভি চ্যানেল। খবর পড়ার নামে সেখানে চলে চরম ওভার অ্যাক্টিং আর ডাহা মিথ্যের বেশাতি। প্রাইম টাইম টেলিভিশনে লাইভ সম্প্রচারিত হয় আগে থেকে সাজানো এক নোংরা স্ক্রিপ্ট। টিআরপিআর রেটিংয়ের এই ইঁদুর দৌড়ে সংবাদ মাধ্যমগুলো সাংবাদিকতার নৈতিকতাকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলেছে। তাদের অজ্ঞতা আর অশিক্ষার চরম রূপটা টিভি স্ক্রিন ফুঁড়ে বেরিয়ে আসে। অধ্যায় ২৮, প্রতিভার শূন্য পাইপলাইন। একটা কথা সোজাসাপটা বলে নিই, ক্রিকেট স্রেফ টাকা বানানোর কোনো কারখানা নয়। ক্রিকেট হল যোদ্ধা গড়ার কারিগর, বিজয় তৈরির এক রণাঙ্গন। সম্পদ গড়ে তুলতে হয়, আর সম্পদের জন্য প্রয়োজন নিখুঁত বিনিয়োগ। আপনি কেবল সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে এই প্রার্থনা করতে পারেন না যে তিনি আসমান থেকে একের পর এক প্রতিভা পাঠাতে থাকবেন। হ্যাঁ, ওপরালা পাকিস্তান ক্রিকেটের প্রতি একটু বেশি সদায়। অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের হাতে খাঁটি আর উদ্দাম প্রতিভার এক অফুরন্ত খনি রয়েছে। কিন্তু পিসিবি এই প্রতিভা এমনিতেই জ্বলে উঠবে এমন এক বায়বীয় ধারণার ওপর ভর করে রীতিমতো জুয়া খেলছে। কাঠামোগত ভূমিকম্প ও পিসিবির ক্যান্সার। পিসিবির ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া অসংখ্য ব্যাধির মধ্যে এটা তো স্রেফ একটা উপসর্গ। আগেই বলেছি, এই ব্যাধির তাৎক্ষণিক অ্যান্টিডোট হল বাইরে থেকে এমন একজনকে বোর্ডের মসনদে বসানো, যে কিনা ওই আরাম কেদারায় বসা ফ্যাট ক্যাট বা মোটা মাথার কর্তাদের পিঠে আক্ষরিক অর্থেই চাবুক চালাতে পারবে। আমাদের দরকার এমন এক দুঃসাহসী নাবিক, যে পুরো সিস্টেমটাকে আগাগোড়া ঢেলে সাজাতে পারবে। আমাদের একটা সিস্টেমিক এবং কাঠামোগত ভূমিকম্প দরকার। আমাদের দরকার একটা অয়েল চেঞ্জ, দরকার নতুন এক বলষ্ঠ নেতৃত্ব। বোর্ডের কাজের কোনো ধারাবাহিকতা নেই। চেয়ারম্যান বদলালে পুরো সিস্টেমটাই তাসের ঘরের মতো বদলে যায়, ভাবা যায়? ভারতের গুপ্তমন্ত্র ও আমাদের দৈন্যদাসা। একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। আমাদের আছে মাত্র একটি ন্যাশনাল ক্রিকেট একাডেমি, সেটা ওই লাহোরে। আর ভারতীয়দের, তাদের প্রায় প্রতিটি বড় শহরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা করে ক্রিকেট একাডেমি। আমরা 4টে প্রদেশে একটা একাডেমিও ঠিকমতো চালাতে পারি না। অন্যদিকে তাদের 29টি রাজ্যের অর্ধেকেরও বেশি জায়গায় অন্তত একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেসিলিটি রয়েছে। আর তাই আন্তর্জাতিক মঞ্চে পা রাখার আগে ভারতের ট্যালেন্ট পুল বা প্রতিভার ভাণ্ডারটা ছাঁকনিতে নিখুঁতভাবে ছেঁকে নেওয়া হয়। সবচেয়ে বড় কথা, ভারতীয়রা জানে কিভাবে একজন খেলোয়াড়ের ভিতর থেকে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত নিংড়ে বের করে আনতে হয়। আপনি হয়তো ভাববেন, একজন ক্রিকেটার অবসর নেওয়ার পর এবং মিডিয়া তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার পর তার অধ্যায় বুঝি ওখানেই শেষ। কিন্তু না, তারা ঠিকই জানে এই পুরনো রথী মহারথীদের কিভাবে ব্যবহার করতে হয়। গাঙ্গুলি, দ্রাবিড়, কুম্বলে, তাদের সবাইকে কনসালটেন্ট, কোচ, মেন্টর, এমনকি ড্রেসিং রুমের বড় ভাই হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। পুরনো এবং অভিজ্ঞ তারকাদের কাজে লাগানোর শত শত রাস্তা ভারতের জানা আছে। ঘষামাজা হীরা ও বাণিজ্যিক ক্রিকেটের ফাঁদ। একটা সময় ছিল যখন বাকি দুনিয়ার মতো আমাদের এখানেও ক্রিকেটের সিঁড়িটা ছিল খুব সহজ। স্কুল ক্রিকেট, তারপর জেলা পর্যায়ে, কলেজ, ইউনিভার্সিটি, ফার্স্ট ক্লাস এবং সবশেষে জাতীয় দল। কিন্তু আধুনিক আন্তর্জাতিক ক্রিকেটের দাবি বদলে গেছে। আমাদের ছেলেদের জন্য এই খেলাটার গোড়াপত্তনের ধরনটাকেও এখন পাল্টাতে হবে। একজন খেলোয়াড় পাকিস্তান দলে ঢোকার পর নতুন করে তার বেসিক বা ব্যাকরণ ঠিক করতে বসবে, এটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় দলে ঢোকার আগেই তাকে হতে হবে এক নিখুঁতভাবে ঘষামাজা করা জলজলে হীরা। আমার সেই শুরুর দিনগুলো কতই না অন্যরকম ছিল।
যখন আমি সেই সব কিংবদন্তির সাথে খেলতাম যাদের আমি স্বপ্ন দেখতাম, অবশ্য আমি স্নায়ুচাপে ভুগতাম, তখন সেই সিনিয়ররা বড় ভাইয়ের মতোই আমাকে আগলে রাখতেন। আর আজকের পাকিস্তান, প্রথমত টাকার ছড়াছড়ি। ক্রিকেটার যতটা বাণিজ্যিক আগে কখনো ছিল না। অনেকেই এখন ভুল কারণে এই খেলাটা খেলছেন। দ্বিতীয়ত, তারকাদের ঠিকমতো গ্রুমিং করা হচ্ছে না। নতুন প্রতিভা আসছে, আবার পারফর্ম না করলে চোখের পলকে ধুলো ঝেড়ে আস্ত করে ফেলে দেওয়া হচ্ছে। আপনি টাকার জন্য খেলছেন এবং আপনাকে স্রেফ একটা পণ্য হিসেবেই দেখা হচ্ছে। একটা ভালো জাতীয় দল গড়া মানে তো একটা পরিবার গড়া। যখন গ্রাসরুট লেভেলে অনূর্ধ্ব 14 বা 16 একটা ছেলে তার নিজেকে শানিত করার সব রসদ পেয়ে যায়, তখন জাতীয় পর্যায়ের প্রতিভার অভাব এমনিতেই মিটে যায়। আপনি তো বাচ্চাদের ঠিকমতো খাবার না দিয়ে ভবিষ্যতে তাদের কাছ থেকে শক্ত সমর্থ একদল সৈন্য আশা করতে পারেন না। ভারতের আসল সিক্রেট এটাই, তারা তাদের সিস্টেমের একদম শেকড়টার যত্ন নিয়েছে, আর তাই তারা তাদের তরুণ প্রতিভাদের ঠিকমতো পরিচর্যা করতে পারছে। অনিশ্চয়তার অন্ধকার ও আত্মবিশ্বাসের বর্মণ। পিসিবির উচিত একজন খেলোয়াড়ের সাথে তার ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি কথা বলা। এমন একটা আলোচনা একজন ক্রিকেটার এবং খোদ দলকেও অনেক বেশি নির্ভর করবে। এই সৎসংলাপ ক্রিকেটারকে সম্মান তো দেবেই, পাশাপাশি দলকেও দেবে নতুন বিকল্প। অনিশ্চয়তার অন্ধকূপে পড়ে থাকলে সবচেয়ে আত্মবিশ্বাসী ক্রিকেটারের স্নায়ুও ছিন্ন ভিন্ন হয়ে যেতে বাধ্য। পিসিবিকে এই চরম সত্যটা বুঝতে হবে। আত্মবিশ্বাসী হল সেই জাদুকরী বর্মণ যা একজন সাধারণ সৈনিককে আক্ষরিক অর্থেই রাজা বানিয়ে দেয়। অধ্যায় 29, অনুমেয় অনিশ্চয়তা। পরিসংখ্যানের শুকনো পাতা ঘেটে বহু বছর ধরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ বারবার তোলা হয়। শাহিদ আফ্রিদি নাকি নিজেকে যথেষ্ট নিংড়ে দেয় না। অভিযোগটা এমন যেন আমি ইচ্ছে করেই ব্যাটিংয়ে চরম ধারাবাহিকতার অভাব টিকিয়ে রেখেছি। আমার গড় কমতে কমতে যখন খাদের একদম কিনারায় এসে ঠেকে, যখন আমার পিঠ দেয়ালে ঠেকে যায় এবং প্রমাণ করার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না, ঠিক তখনই নাকি আমি খোলস ছেড়ে বেরিয়ে আসি। এক ক্রিকেট লেখক তো আমাকে হিউম্যান এটিএম কার্ড বা মানব এটিএম খেতাবই দিয়ে বসেছিলেন, যে কিনা ঠিক জানে কখন তার পকেটে ক্যাশ ফুরিয়ে গেছে, আর তখনই সে একটা জাদুকরী ইনিংস খেলে নিজের অ্যাকাউন্টে আবার ব্যালেন্স ভরে নেয়। সোজা কথায় পরিসংখ্যান এটাই ইঙ্গিত করে যে চরম ব্যর্থতার এক দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পরই কেবল আমি এমন এক অতি মানবীয় পারফরম্যান্স উপহার দিই যা আমার সুনাম আর রেটিংকে আবারও চূড়ায় নিয়ে যায়। এই অভিযোগগুলো মোটেও ভিত্তিহীন নয়, আর আমি এখানে মিথ্যে আত্মপ্রক্ষু সমর্থন করে নিজেকে ধোয়া তুলসীপাতা প্রমাণের কোনো চেষ্টাও করছি না। আমি অকপটেই স্বীকার করছি যে এই মূল্যায়নটা আক্ষরিক অর্থেই নিখুঁত এবং যথেষ্ট ধারাবাহিক হতে না পারার একটা চিরস্থায়ী আক্ষেপ আমার বুকের ভেতর রয়েই গেছে। সত্যি বলতে কি, ১৯৯৬ সালে ক্যারিয়ারের সেই চরম শুরুর দিকের উৎকর্ষের পর আমার ব্যাটিং আর বোলিং নিয়ে ক্রিকেট বোদ্ধাদের এমন কাটাছেঁড়া করার সুযোগ আমি নিজেই তৈরি করে দিয়েছিলাম। অথচ আমার খেলার একটা নিজস্ব বুনো স্টাইল ছিল, কিন্তু একবার যখন সেই ছন্দ পতন ঘটল, আমি আর কখনোই সেই হারানো জাদুতে পুরোপুরি ফিরতে পারিনি। আমার ভেতর এক ভয়ঙ্কর আগ্রাসী আর ব্যক্তিকেন্দ্রিক প্রতিভা লুকিয়েছিল। আমার উচিত ছিল সেটাকেই শান দিয়ে আরও নিখুঁত করে তোলা। 10 জনের মতো সাধারণ নিয়মে এই খেলাটা আমার খেলা উচিত হয়নি। আমার আক্ষেপ হয়, যদি এমন একজন কারিগর বা কোচ পেতাম যে কিনা আমাকে অন্য কোনো অজানা যুগের এক প্রথাগত খেলোয়াড়ে পরিণত করার ব্যর্থ চেষ্টা না করে বরং আমার সেই সহজাত আর আদিম দক্ষতাটাকে ব্যবহার করে এক নতুন ইতিহাস রচনা করতে পারত। তারপরও আমি এক ঘাড়তেড়া সৈনিকের মতো ২২ গজের রণাঙ্গনে লড়াই চালিয়ে গেছি, মোকাবিলা করেছি অজস্র উত্থান পতনের। এই লম্বা রূঢ় যাত্রায় টিকে থাকার মূল রসদটা জুগিয়েছিল আমার পরিবার আর বিশ্বস্ত বন্ধুদের অবিরাম অনুপ্রেরণা। মাঝে মাঝে মনে হতো তারা আমাকে আমার চেয়েও ভালো চিনত। তারা জানত যে আমার বারুদে তখনও আগুন বাকি আছে। সবচেয়ে বড় কথা, তারা বিশ্বাস করত আমি আরও অনেক দূর যেতে পারি। আর ঠিক তখনই আমি ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো উড়ে এসে ক্যারিয়ারের সেই সব মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্পগুলো রচনা করেছি। আমি এই কামব্যাক বা ফিরে আসাটা ভীষণ উপভোগ করি। তা না হলে আমার ক্যারিয়ারে এমন অন্তত 2টি সময় এসেছিল যখন ঈশ্বর আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। তিনিই সর্বশ্রেষ্ঠ। অধ্যায় 29, অনুমেয় অনিশ্চয়তা। পরিসংখ্যানের শুকনো পাতা ঘেটে বহু বছর ধরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ বারবার তোলা হয়। শাহিদ আফ্রিদি নাকি নিজেকে যথেষ্ট নিংড়ে দেয় না।
অভিযোগটা এমন যেন আমি ইচ্ছে করেই ব্যাটিংয়ে চরম ধারাবাহিকতার অভাব টিকিয়ে রেখেছি। আমার গড় কমতে কমতে যখন খাদের একদম কিনারায় এসে ঠেকে, যখন আমার পিঠ দেয়ালে ঠেকে যায় এবং প্রমাণ করার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না, ঠিক তখনই নাকি আমি খোলস ছেড়ে বেরিয়ে আসি। এক ক্রিকেট লেখক তো আমাকে হিউম্যান এটিএম কার্ড বা মানব এটিএম খেতাবই দিয়ে বসেছিলেন, যে কিনা ঠিক জানে কখন তার পকেটে ক্যাশ ফুরিয়ে গেছে আর তখনই সে একটা জাদুকরী ইনিংস খেলে নিজের অ্যাকাউন্টে আবার ব্যালেন্স ভরে নেয়। সোজা কথায় পরিসংখ্যান এটাই ইঙ্গিত করে যে চরম ব্যর্থতার এক দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পরই কেবল আমি এমন এক অতি মানবীয় পারফরম্যান্স উপহার দিই যা আমার সুনাম আর রেটিংকে আবারও চূড়ায় নিয়ে যায়। এই অভিযোগগুলো মোটেও ভিত্তিহীন নয়, আর আমি এখানে মিথ্যে আত্মপ্রক্ষ সমর্থন করে নিজেকে ধোয়া তুলসীপাতা প্রমাণের কোনো চেষ্টাও করছি না। আমি অকপটেই স্বীকার করছি যে এই মূল্যায়নটা আক্ষরিক অর্থেই নিখুঁত এবং যথেষ্ট ধারাবাহিক হতে না পারার একটা চিরস্থায়ী আক্ষেপ আমার বুকের ভেতর রয়েই গেছে। সত্যি বলতে কি, ১৯৯৬ সালে ক্যারিয়ারের সেই চরম শুরুর দিকের উৎকর্ষের পর আমার ব্যাটিং আর বোলিং নিয়ে ক্রিকেট বোদ্ধাদের এমন কাটাছেঁড়া করার সুযোগ আমি নিজেই তৈরি করে দিয়েছিলাম। অথচ আমার খেলার একটা নিজস্ব বুনো স্টাইল ছিল, কিন্তু একবার যখন সেই ছন্দ পতন ঘটল, আমি আর কখনোই সেই হারানো জাদুতে পুরোপুরি ফিরতে পারিনি। আমার ভেতর এক ভয়ঙ্কর আগ্রাসী আর ব্যক্তিকেন্দ্রিক প্রতিভা লুকিয়েছিল। আমার উচিত ছিল সেটাকেই শান দিয়ে আরও নিখুঁত করে তোলা। ১০ জনের মতো সাধারণ নিয়মে এই খেলাটা আমার খেলা উচিত হয়নি। আমার আক্ষেপ হয়, যদি এমন একজন কারিগর বা কোচ পেতাম যে কিনা আমাকে অন্য কোনো অজানা যুগের এক প্রথাগত খেলোয়াড়ে পরিণত করার ব্যর্থ চেষ্টা না করে বরং আমার সেই সহজাত আর আদিম দক্ষতাটাকে ব্যবহার করে এক নতুন ইতিহাস রচনা করতে পারত। তারপরও আমি এক ঘাড়তেড়া সৈনিকের মতো ২২ গজের রণাঙ্গনে লড়াই চালিয়ে গেছি, মোকাবিলা করেছি অজস্র উত্থান পতনের। এই লম্বা রূঢ় যাত্রায় টিকে থাকার মূল রসদটা জুগিয়েছিল আমার পরিবার আর বিশ্বস্ত বন্ধুদের অবিরাম অনুপ্রেরণা। মাঝে মাঝে মনে হতো তারা আমাকে আমার চেয়েও ভালো চিনত। তারা জানত যে আমার বারুদে তখনও আগুন বাকি আছে। সবচেয়ে বড় কথা, তারা বিশ্বাস করত আমি আরও অনেক দূর যেতে পারি। আর ঠিক তখনই আমি ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো উড়ে এসে ক্যারিয়ারের সেই সব মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্পগুলো রচনা করেছি। আমি এই কামব্যাক বা ফিরে আসাটা ভীষণ উপভোগ করি। তা না হলে আমার ক্যারিয়ারে এমন অন্তত ২টি সময় এসেছিল যখন ঈশ্বর আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। তিনিই সর্বশ্রেষ্ঠ। অধ্যায় ৩০, মেজাজ, সত্য এবং নেতৃত্ব। লোকে বলে আমার মেজাজ নাকি বারুদের মতো। কথাটা একটুও মিথ্যে নয়। আমার ধমনীতে একজন খাঁটি পাঠানের রক্ত বয়। যখন আমার রাগ হয় তখন সেটা আক্ষরিক অর্থেই ফেটে পড়ে। আমি কখনো পেটে কথা চেপে রেখে পিঠে ছুরি মারার রাজনীতি করতে শিখিনি। আমার যা বলার তা আমি সরাসরি মুখের উপর বলে দিই। আর ঠিক এই ঠোঁট কাটা স্বভাবের জন্যই ক্যারিয়ার জুড়ে আমাকে চরম মূল্য চোকাতে হয়েছে। মেজাজ এবং পাঠানের রক্ত। পাকিস্তান ক্রিকেটে এমন অনেক মানুষ আছেন যারা বাইরে খুব মিষ্টি কথা বলেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার ধ্বংস কামনা করেন। আমি এদের ঘৃণা করি। আমার রাগ আছে, আমি মাঠে এবং মাঠের বাইরে বহুবার মেজাজ হারিয়েছি, তা সে দর্শকদের কোনো বাজে মন্তব্যের কারণে হোক বা তিসর্থদের কোনো গাফিলতির কারণে। যখন কেউ আমার পরিবার বা আমার দেশ নিয়ে বাজে, অনেক সময় আমার প্রতিক্রিয়াটা একটু বেশি আগ্রাসী ছিল, কিন্তু আমি কখনোই নিজের এই সহজাত স্বভাবকে লুকিয়ে রাখার ভান করিনি। মেজাজ হারানোটা হয়তো আমার দুর্বলতা, কিন্তু ভণ্ডামি করাটা আমার ধাতে নেই। সত্য বলার মাসুল। আমাদের দেশে, বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করিডোরগুলোতে সত্য কথা বলাটা অলিখিতভাবে সবচেয়ে বড় অপরাধ। আপনি যদি তাদের ইয়েসম্যান হতে পারেন, বোর্ডের কর্তাদের প্রতিটি কথায় অন্ধের মতো সায় দেন, তবে আপনার চেয়ে ভালো ছেলে আর কেউ নেই। কিন্তু আমি কখনোই তা পারিনি। যখন দেখেছি দলের ভেতর নোংরা রাজনীতি চলছে, যখন দেখেছি জুনিয়রদের ওপর অন্যায় হচ্ছে, অথবা কোচেরা যখন নিজেদের সীমানা ছাড়িয়ে অধিনায়কের কাজে অযাচিত হস্তক্ষেপ করেছেন, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। এই সত্য বলার কারণেই আমাকে বেয়াদব বা উচ্ছৃঙ্খল তকমা দেওয়া হয়েছে। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে আমাকে বারবার নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু রাতের বেলা যখন আমি ঘুমোতে যাই, তখন আমার মনে কোনো অনুশোচনা থাকে না, কারণ আমি জানি আমি কারো সাথে বেইমানি করিনি।
সত্যটা তেতো হতে পারে, কিন্তু এটা আপনাকে ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। নেতৃত্বের আসল দর্শন। অধিনায়কত্ব মানে কেবল টস করা আর মাঠে ফিল্ডিং সাজানো নয়। একজন নেতার হলেন দলের ঢাল। আমি ইমরান খানকে দেখে বড় হয়েছি, ওয়াসিম আকরামের অধীনে খেলেছি। আমি জানি একজন সত্যিকারের নেতা কেমন হয়। নেতাকে হতে হবে বড় ভাইয়ের মতো, যে তার ছেলেদের সব বিপদ থেকে আগলে রাখবে। যখন আমি অধিনায়ক ছিলাম, আমার মূল লক্ষ্য ছিল ড্রেসিং রুম থেকে ভয়ের সংস্কৃতিটা দূর করা। আমি চাইতাম তরুণরা যেন নির্ভয়ে আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারে। আমি বোর্ড আর খেলোয়াড়দের মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিলাম, যেন বোর্ডের কোনো নোংরা রাজনীতির আঁচ ছেলেদের গায়ে না লাগে। আমি তাদের বলেছিলাম, তোমরা মাঠে নিজেদের উজাড় করে দাও, মাঠের বাইরের সব ঝামেলা আমি সামলে নেব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ক্রিকেটের সিস্টেম এমন নেতাদের পছন্দ করে না যারা নিজেদের মেরুদণ্ড সোজা রাখে। তারা চায় এমন কাউকে যাকে তারা হাতের পুতুলের মতো নাচাতে পারবে, আর আমি কখনোই কারো হাতের পুতুল ছিলাম না। নেতৃত্ব দিতে গিয়ে আমি অনেক ভুল করেছি, অনেক সময় মেজাজ হারিয়ে ভুল সিদ্ধান্তও নিয়েছি, কিন্তু আমার নিয়ত বা উদ্দেশ্য সবসময় পরিষ্কার ছিল, দলের জয় এবং দেশের সম্মান। আমি হয়তো কোনো প্রথাগত বা ব্যাকরণ মানা নেতৃত্ব ছিলাম না, কিন্তু আমি ছিলাম এমন একজন নেতা যে তার সৈনিকদের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত ছিল। মেজাজ, সত্য এবং নেতৃত্ব, এই তিনের সংমিশ্রণেই তৈরি হয়েছে শাহিদ আফ্রিদির আসল রূপ, যা আপনারা এই 2 দশকেরও বেশি সময় ধরে দেখে এসেছেন।